কাবরেরা এই কোচ চলে না, এই কোচকে মানে বাদ দেওয়া উচিত এবং এই কোচের পরিবর্তে অন্য একটা ভালো কোচ আসুক এবং বাংলাদেশ দলটা আস্তে আস্তে সফল করুক। আমার ধারণা বাংলাদেশ একটা সময় না একটা সময়, কে জানে, এই এশিয়া কাপে হয়তো বাংলাদেশ চলে যেতে পারে। আসলে কোথা থেকে কথাটা শুরু করব আমি আসলে বুঝতে পারছি না। গত কয়েকদিন ধরে একটা ম্যাচ ঘিরে যে পরিমাণ ব্যস্ত ছিলাম, বিশেষ করে গতকাল সকালবেলা, বিশেষ করে আমি মানে 10টার সময় বের হয়েছিলাম, 10টা ঠিক বলবো না, 11টার দিকে বের হলাম, স্টেডিয়ামে গেলাম এই সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ কাভার করার জন্য, কিন্তু ম্যাচটা ছিল সন্ধ্যা 7টায়। আর এই ম্যাচটাকে কাভার করতে গিয়ে সারা দিন স্টেডিয়ামে থেকে একটা বড় ধকল, যে কারণে এই ভিডিওটা দিতে দেরি হলো। তো যাই হোক, রাতের বেলায় অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসে আসলে ইচ্ছে করছিল না যে ভিডিওটা তৈরি করি, তারপরেও সকালবেলা মনে হলো কিছু একটা বলা দরকার। আর সেই বলার জায়গা থেকেই আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ কি আসলে হেরে গেছে এই ম্যাচটা? এই ম্যাচটা কি বাংলাদেশ হারার কথা ছিল? 2-3টা অপশন আছে, 2-3টা জায়গায় ব্যাখ্যা দেওয়ার আছে আমার। একটা হচ্ছে বাংলাদেশ আসলে র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের সঙ্গে অনেকটাই পিছিয়ে, 161 সিঙ্গাপুরের, বাংলাদেশের 183। তো এই যে 22 ধাপের পেছনে থাকা দলটা কি আদৌ রিয়েলিটি কি বলে বাংলাদেশের জেতার কথা ছিল? রিয়েলিটি তা বলে না। এবং ফলটাও কিন্তু হয়েছে বাংলাদেশ 1 সিঙ্গাপুর 2। কিন্তু একটা জায়গায় যদি আপনি দাঁড়ান, বাংলাদেশের কিন্তু জেতার যথেষ্ট সুযোগ ছিল, যথেষ্ট কারণ ছিল, ইভেন বাংলাদেশ ড্রও করতে পারত। কিন্তু বাংলাদেশের বেশ কিছু ভুল, আমি বলবো কিছু ভুল, এই মতামতগুলো একেবারেই আমার একান্ত নিজস্ব, আমার একান্তই ব্যক্তিগত মতামত যে বাংলাদেশ কোথায় কোথায় হেরেছে। তো বাংলাদেশ হেরেছে আসলে আমি বলবো হাবিয়ের কাবরেরার কিছু ভুল ছিল, কোচের কিছু ভুল ফরমেশন। অনেকেই বলছেন যে বাংলাদেশের মিডফিল্ডে এত চমৎকার একটা কম্বিনেশন যে কাকে রেখে কাকে খেলাবেন, কোচ একাদশ বাছাই করতে কোচের অনেক সমস্যা হয়েছিল, কিন্তু জামাল ভুঁইয়াকে ড্রপ করেছেন কেন? জামাল ভুঁইয়া দুর্দান্ত একটা গোল অ্যাসিস্ট করলেন, সেট পিস থেকে যে সুন্দর সেট পিস দিলেন কর্নার থেকে ভুটানের বিপক্ষে, হামজা চৌধুরী যে গোলটা করলেন, সেই গোলটা কিন্তু একটা মোমেন্টাম বা একটা আত্মবিশ্বাস জামাল ভুঁইয়ার ভিতরে এনেছিল। কিন্তু আমি আরেকটা বিষয় বলবো যে জামাল ভুঁইয়া কে বাদ দেওয়াটা আসলে ঠিক হয় নাই। আপনারা খেলা যারা দেখেছেন আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ কতটা নড়বড়ে খেলেছে শুরুর দিকে। 15 থেকে 20-30 মিনিট কিন্তু অতটা ভালো বাংলাদেশ খেলতে পারে নাই। ইভেন গোল খাওয়ার পরের থেকে বা সেকেন্ড হাফের পরের থেকে কিন্তু বাংলাদেশ একটা জেগে ওঠা খেলাটা খেলেছে। আর বাংলাদেশের যে ফলস নাইন বা স্ট্রাইকারের যে সমস্যা, সেটা কিন্তু আজীবনের সমস্যা এবং এই সমস্যাটা সমাধান আসলে কিভাবে হবে আমি জানি না, ওই জায়গায় বাংলাদেশ হেরেছে। আর একটা বিষয় আমি বলবো যে বাংলাদেশের পেনাল্টি, ফাহমিদুল 92+ মিনিটে যে বলটা বক্সে নিয়ে ঢুকলেন লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে, ওখানে সিঙ্গাপুরের এক ফুটবলার কিন্তু তাকে ফেলে দিলেন বক্সের ভিতরে, কিন্তু ফাহমিদুল ছিটকে পড়ে গেলেন বক্সের বাইরে, একদম ডি বক্স থেকে কর্নার হয়ে গেল বলটা। কিন্তু ওই বলটা বা ওই ডিসিশনটা রেফারি কিন্তু দিতে পারতেন পেনাল্টি, রেফারি দেন নাই। একদম শেষ মিনিটে বাংলাদেশের যে শটটা, সেটা কিন্তু ক্রসবারে লাগলো কর্নার, একেবারে শেষ মিনিটের যেটা। এর বাইরে হামজার একটা শট, হামজা একেবারেই মানে মনে হচ্ছিল যে হামজার এই শটটা যদি ঠিক মতো বা পায়ে কানেক্ট করতে পারতেন ওটা গোল হয়ে যেত। এর বাইরে আপনার ফাহমিদুলের একটা ভালো চান্স ছিল, ফাহমিদুল কিন্তু একেবারে 2 ডিফেন্ডারের সামনে গিয়ে বলটা পেয়েও যতক্ষণে দেরি করে ফেলেছেন, সিঙ্গাপুরের 2 ডিফেন্ডার এসে ব্লক করে ফেলেছে। আপনার ফয়সাল আহমেদ ফাহিম কিন্তু একটা সময় ভালো সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ওই রাইট ক্রস থেকে একটা বল এসেছিল রাইট উইং থেকে, সেই বলটা সম্ভবত কে রাকিব, আমি যদি ভুল না করে থাকি রাকিব হয়তো দিয়েছিলেন, কিন্তু বলটা তিনি ঠিকমতো কানেক্ট করতে পারেন নাই, বলটা লাগালেন, বলটা বারের উপর দিয়ে বাদিক দিয়ে চলে গেল। এই যে কিছু কিছু জায়গা ছিল বাংলাদেশ কিন্তু এই ম্যাচটাকে বের করে আনতে পারত। আর বাংলাদেশ ভারতের সঙ্গে কি খেলেছিল, স্পেস দিয়েছিল, ভারত খেলার সুযোগ দিয়েছিল, সিঙ্গাপুর সেটা দেয়নি বলেই কিন্তু ভারতের ম্যাচের মতো অত সাবলীলভাবে বাংলাদেশ খেলতে পারে। অথচ বাংলাদেশের হোম ক্রাউড ছিল। আপনি হোম ক্রাউডের কথা আমি যদি বলি, আমি আমার সাংবাদিকতা জীবনে খুব কম সময়ে আমি দেখেছি যে মানে কালে ভদ্রে আমি সুপার কাপের কথা বলতে পারি, সেখানে মানে 2011 সালের সুপার কাপে এরকম দর্শক হয়েছিল। কাতারের সঙ্গে একটা বাংলাদেশের ম্যাচ খেলেছিল এই ঢাকা স্টেডিয়ামে, সেইটাই মোটামুটি দর্শক হয়েছিল। এর বাইরে আর্জেন্টিনা নাইজেরিয়ার যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটার কথা আমি বলতে পারি যে সেই ম্যাচে বাংলাদেশের দর্শক হয়েছে। বাট কালকে আমি যখন যাই, পুরো স্টেডিয়ামটা
মানে আমি কি বলবো যে সকাল থেকে একদম দুপুর থেকে জমজমাট ছিল, একটার পর একটা লাইন, আলট্রাসের দল, গ্যালারি উপচে পড়া দর্শক, সমস্ত কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে আসলে ফুটবলের যে মরাগাঙের মানে জোয়ার আসে, সেই জোয়ারটা এসেছিল। এখন এই জোয়ারটা আমি বলবো যে ধরে রাখার জন্য বাংলাদেশকে ক্যাপিটালাইজ করতে হবে। বিশেষ করে বাংলাদেশ, ওদিকে কিন্তু ভারত হেরেছে হংকং এর কাছে। এখন পয়েন্ট টেবিলে কিন্তু হংকং আর সিঙ্গাপুর সমান 4 পয়েন্ট। বাংলাদেশের আশা যে একেবারে নাই বলবো না, তবে বাংলাদেশের জন্য টাফ হয়ে গেল, কারণ বাংলাদেশ ভারতের সঙ্গে ড্র করে 1 পয়েন্ট পেয়েছিল। এখন বাংলাদেশের হয়ে গেল সেই 1 পয়েন্টই সিঙ্গাপুরের 4 পয়েন্ট হয়ে গেল। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের এখন সামনে ভারতের সঙ্গে ম্যাচ আছে, সিঙ্গাপুরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, হংকং বাংলাদেশে আসবে, হংকং এর সঙ্গে এখনো 2টা ম্যাচই বাকি আছে। তো আমার কাছে এখনো মনে হচ্ছে বাংলাদেশ এভরিথিং ক্যান বি হ্যাপেন। ফুটবল আসলে গোলের খেলা, কখন 90 মিনিটসে কোন খেলায় কিভাবে চেঞ্জ হয় বলতে পারি না। তবে আশায় বুক বাঁধেন, বাংলাদেশের দর্শকেরা জার্সি পরে এসেছিল, বাংলাদেশের দর্শকেরা ফুটবল নিয়ে ক্রেজ উন্মাদনা। আমি গতকাল যখন আসি, আমি আসার সময় গতকাল বাইক নিয়ে যাইনি, আমি এসেছি বাসে, বাসের ভিতরে আমি দেখেছি আলোচনা, এই জার্সি পরে দর্শকরা কথা বলতেছেন, আমাকে দেখে আমার কার্ড দেখে দর্শকরা বলতেছেন ভাই কি খেললো, ভাই কেমন খেললো, তারা বিভিন্ন বিশ্লেষণ করতেছে, জামাল ভুঁইয়াকে কেন খেলার না, নানা রকম কথা হচ্ছে। মানে আমি যেখানে যাচ্ছি, হাটে বাজারে চায়ের দোকানে, সমস্ত জায়গায় আমার কাছে মনে হয়েছে যে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বাংলাদেশের ফুটবল। সো ক্রিকেটটাকে রেখে আমি ফুটবলটাকে যদি ধরি যে আবার বাংলাদেশের ফুটবলটা জেগে উঠছে, এটা কিন্তু ভুল না। এই জেগে ওঠাটাকে কাজে লাগাতে হবে। এবং বাংলাদেশের খেলা কিন্তু ফিরেছে, বিশেষ করে শামিদ সোম, ফাহমেদুল, কিউবা মিচেল যদি চলে আসে, হামজা চৌধুরী, এর সঙ্গে বাংলাদেশের কিছু ফুটবলের খেলাগুলো বাদ দিলে আমি মনে করি মিতুল মার্মা আজকে মানে গতকালকের ম্যাচে 2-3 জায়গায় ফাম্বল করেছে, আবার খুব ভালো সেভও করেছে। কিন্তু আমার মনে হয় মিতুল মার্মা তার জায়গা বা তার পজিশন ছেড়ে যদি না বেরিয়ে আসতেন, তাহলে মনে হয় এরকম ভুলগুলো হতো না। কিন্তু তাদের ডিফেন্ডাররাও ওইভাবে তাকে কাভার করতে পারে নাই বলে তাকে জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। তো আমি যেটা বলছিলাম যে এই যে দলটা হয়ে উঠছে, আপনি আর্জেন্টিনার কথা চিন্তা করুন, আমি নিজে একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমি কতদিন আর্জেন্টিনার একটা কাপের জন্য অপেক্ষা করে থেকেছি। শেষ পর্যন্ত কিন্তু মেসির নেতৃত্বে কাতারে আর্জেন্টিনার হাতে কাপ উঠেছে। আমি অতটা বড় দলের সঙ্গে তুলনা দিচ্ছি না বাংলাদেশকে, কিন্তু ওই যে মোমেন্টাম, আর্জেন্টিনা পারবে, আর্জেন্টিনা পারতে পারতে একটা দল হয়ে উঠছিল ম্যারাডোনা পরবর্তী আর্জেন্টিনা, সেটা কিন্তু তারা দেখিয়েছে এবং ফুলফিল এখন আর্জেন্টিনা একেবারে পরিপূর্ণ দল। তো বাংলাদেশের দর্শকদের জন্য বলবো, বাংলাদেশের দলটাকেও বলবো আস্তে আস্তে উঠে আসছে। আমি মনে করি কাবরেরা, এই কোচ চলে না, এই কোচকে মানে বাদ দেওয়া উচিত এবং এই কোচের পরিবর্তন একটা ভালো কোচ আসুক এবং বাংলাদেশ দলটা আস্তে আস্তে সফল করুক। আমার ধারণা বাংলাদেশ একটা সময় না একটা সময়, কে জানে, এই এশিয়া কাপে হয়তো বাংলাদেশ চলে যেতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার কমেন্টস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না।